চতুর্দিক থেকে আলোচনা হচ্ছিল এবং আলোচনাটা দানা বেঁধে উঠছিল যে বিএনপি আন্দোলন সংগ্রামে খুব একটা পটু না, খুব একটা এক্সপার্ট না। সরকারের নির্বাচন নিয়ে যে একগুঁয়েমি, সেটার বিরুদ্ধে বিএনপি বড়সড় কোনো প্রতিরোধ তৈরি করতে পারছে না। এমনকি বিএনপির সাম্প্রতিক সময়ের অন্যতম প্রধান ইস্যু যে ঢাকা দক্ষিণ সিটির মেয়র ইশরাক হোসেনের শপথ না পড়ানো, সেটা নিয়েও বিএনপি আদৌ কিছু করতে পারল না, যার সর্বশেষ উদাহরণ আমরা আজকে দেখলাম। গত কয়েকদিন ধরেই নগর ভবনের সামনে সমাবেশ, মিছিল টিছিল এগুলো আমরা দেখেছি। নগর ভবন তালা দিয়ে রাখা হয়েছে, সেরকম দৃশ্যও দেখেছি। কিন্তু আজকে হঠাৎ করে আবারও বিএনপির সেই অতি পরিচিত ঈদের পরের তত্ত্ব সামনে আসলো। ইশরাক হোসেন ঘোষণা দিলেন যে আপাতত আন্দোলন সংগ্রাম ঈদের জন্য স্থগিত, ঈদের পরে আবার নতুন করে ভাবা যাবে। কি হচ্ছে, কি করছে আদতে বিএনপি, সেই আলোচনা করার চেষ্টা করবে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি.টিভি, নতুন ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম। চলে যাচ্ছি মূল ভিডিওতে। বলছিলাম, বিএনপির আন্দোলন সংগ্রামে ব্যর্থতা বেশ ঐতিহাসিক রূপ নিচ্ছে মনে হচ্ছে। আওয়ামী লীগের সময়, আওয়ামী লীগের 15 বছরে বিএনপি বহু সুযোগ পেয়েছে। তখন আলোচনা হয়েছে, সমালোচনা হয়েছে যে যত সুযোগ বিএনপি পেয়েছে, বিশেষ করে আওয়ামী লীগ সরকার প্রথমবার শপথ নেওয়ার পরপরই বিডিআর বিদ্রোহ, 3 মাসের মাথাতেই বিডিআর বিদ্রোহ, বিডিআর হত্যাকাণ্ড ঘটল, তখনই সরকার পতন হয়ে যাবে সেরকম একটা ইস্যু সামনে এসেছিল, কিন্তু সেটা হয়নি। তারপর শত শত ইস্যু আওয়ামী লীগ বিএনপির হাতে তুলে দিয়েছে, এক কথায় বলা যায়। কিন্তু বিএনপি কোনো ইস্যুকেই কাজে লাগাতে পারেনি, বরং বিএনপির ব্যাপারে সমালোচনা তৈরি হয়েছে যে প্রতি বাড়ি বিএনপি বলেছে ঈদের পরে কঠোর আন্দোলন শুরু হবে, রোজার পরে কঠোর আন্দোলন শুরু হবে, পরীক্ষার পরে কঠোর আন্দোলন শুরু হবে। এরকম ব্যাপারগুলো অনেকটা নেগেটিভভাবে ভাইরাল হয়েছে। সেই ধারাবাহিকতা কি এখনও অক্ষুণ্ণ রয়েছে, যখন বিএনপির সঙ্গে বর্তমান সরকারের স্পষ্ট বিরোধ দেখা যাচ্ছে? নির্বাচন ইস্যুতে সরকার পিছু হটছে না, বিএনপির দাবিকে সরকার গ্রাহ্য করছে না, তখন বিএনপি শক্তপোক্ত কোনো যে জোরালো অবস্থান, সেই অবস্থান তৈরি করতে পারছে না। বিএনপির পক্ষে ব্যাপক জনমত আছে, বিএনপির পক্ষে প্রায় সবগুলো রাজনৈতিক দলের সমর্থন রয়েছে, তারপরেও বিএনপি খুব একটা পেরে উঠছে না। সাংবাদিক খালেদ মহিউদ্দিন তো মন্তব্য করেই বসেছেন যে আন্দোলন করে বিএনপি সরকার পতন ঘটাতে পারেনি আগে, এখনও পারবে না, সেই কারণে সরকারের বিরুদ্ধে আন্দোলনে যেতে এক ধরনের ভয় পাচ্ছে বিএনপি বোধহয়। সেরকম সমালোচনা এখনও আমরা শুনছি। এদিকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যে মেয়র ইস্যু, সেই মেয়র ইস্যু এখনও ঝুলে আছে। সর্বশেষ আদালতের রায়ের পরেও সেটি ঝুলে আছে, নির্বাচন কমিশন ঝুলিয়ে রেখেছে। এখন নতুন সুর শোনা যাচ্ছে যে সিটি কর্পোরেশনের মেয়াদ শেষ হয়ে গেছে, এখন আর শপথ পড়ানোর কোনো প্রয়োজন নাই, কিংবা শপথ পড়ানোর কোনো উপলক্ষ নাই। গত কয়েকদিন থেকে নগর ভবনের সামনে আবারও সমাবেশ আমরা দেখেছি। ইশরাকের সমর্থকদের নগর ভবনের সামনে তারা বসে পড়েছে, নগর ভবনের প্রধান গেট বন্ধ করে রেখেছে। নগরের যে সেবা, নগর ভবনের সিটি কর্পোরেশনের যে সেবা, সেই সেবা কার্যক্রম বন্ধ হয়ে আছে, এরকম দেখেছি। কিন্তু আজকে হঠাৎ করেই বিকেলে ইশরাক হোসেন সেখানে গিয়ে আন্দোলন স্থগিতের ঘোষণা দিয়েছেন। আন্দোলন স্থগিতের ঘোষণা দিয়েছেন আবারও সেই ঈদের পরের তত্ত্ব। ঈদ উপলক্ষে আন্দোলন স্থগিত, ঈদের পরে আবার দেখা যাবে। যখন এই ঘোষণাটা তিনি দিচ্ছেন, তখন আজকে 3 তারিখ, ঈদ এখনও আরও সামনে 4 দিন বাকি, 7 তারিখে ঈদ। তার মানে হচ্ছে যে আন্দোলনটাতে বোধহয় একটু ভাটা পড়েছে, তাই চরম ভাটা যেন না পড়ে, সেই কারণে আগেই স্থগিত করে দেয়া হলো। সেখান থেকে আবার এমন কথাও বলা হলো যে সরকার যদি শপথ না নেওয়ায়, তাহলে জনগণকে সাথে নিয়ে রাজপথে আমি শপথ পড়ব, এমন কথাও ইশরাক হোসেন বলেছেন। কিন্তু সেটা তো রাজনৈতিক কথা, রাজনৈতিক কথা তো বলবেনই রাজনীতিবিদরা, সেটা ঠিক আছে। কিন্তু তারা কি এটাকে নিয়ে সত্যি সত্যিই কোনো বড় আন্দোলন দাঁড় করাতে পেরেছে? যমুনা থেকেও আমরা দেখেছি যে তাদের ঘোষণা সত্ত্বেও তারা ঘোষণা দিয়েছিল যে কোর্ট যে রায়ই দিক, উপদেষ্টাদের পদত্যাগ না হওয়া পর্যন্ত এবং আমাদের শপথ না পড়ানো পর্যন্ত
যমুনার পাশ থেকে আমরা উঠব না, আমরা আন্দোলন থামাবো না। কিন্তু আমরা যখনই দেখলাম যে হাইকোর্টের রায় হয়ে গেল, হাইকোর্টে তার বিরুদ্ধে যে রিট করা হয়েছিল সেই রিট খারিজ হয়ে গেল, তখনই কিন্তু আন্দোলন উইথড্র করে নেওয়া হলো এবং বলা হলো যে পরবর্তীতে আবার ভাবা হবে। অর্থাৎ উপদেষ্টাদের বিশেষ করে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পদত্যাগ, সেই ইস্যুটা ধামাচাপা পড়ে গেল। সেখানেও একটা ব্যর্থতা আমরা দেখলাম। আবার আজকে ঘোষণা করা হলো যে ঈদের পরে, ঈদের জন্য স্থগিত, ঈদের পরে আবারও সেই ঐতিহাসিক ঈদের পরে। সব মিলিয়ে আমার মনে হয় যে বিএনপির বিশাল জনসমর্থন থাকা সত্ত্বেও বিএনপির যে নেতৃত্ব, সেই নেতৃত্ব মাঝে মাঝে খেই হারিয়ে ফেলছে বোধহয়। তারা পেরে উঠছে না সঠিক সিদ্ধান্ত নেয়ার ব্যাপারে। তারা যদি সঠিক সিদ্ধান্ত নেয়ার ব্যাপারে পেরে না ওঠে, তাহলে তাদের বারবার সুযোগ হাতছাড়া হতে হতে এমন পরিস্থিতি এবারও হতে পারে, যখন সরকার স্পষ্ট বোঝা যাচ্ছে সরকার বিএনপির একেবারে উল্টা অবস্থান নিয়েছে এবং এনসিপি সহ এনসিপি, জামাত এবং সরকার বিএনপির বিরুদ্ধে অবস্থান নিয়েছে। সেই অবস্থানে বিএনপি পেরে না উঠলেও অবাক হওয়ার কিছু থাকবে না, যখন কিনা বিএনপির সমর্থন এই দেশে সবথেকে, এই মুহূর্তে বিএনপির সমর্থন এই দেশে সবথেকে বেশি। এমনকি রাজনৈতিক দলগুলোর মধ্যে নিবন্ধিত অনিবন্ধিত সব রাজনৈতিক দল মিলিয়ে বেশিরভাগ, প্রায় 90%-এরও বেশি রাজনৈতিক দলই বিএনপির যে নির্বাচন কেন্দ্রিক অবস্থান, সেই অবস্থানের পক্ষে অবস্থান নিয়েছে। সব মিলিয়ে আদতে হচ্ছে কি, বিএনপি আসলে করছে কি, সামনের দিনটা কি এভাবেই যাবে? দর্শক, আপনার কি মনে হয়, আন্দোলন সংগ্রামে কি বিএনপি আদৌ পেরে ওঠার মতো অ্যাবিলিটি হারিয়ে ফেলছে, কিংবা পেরে উঠতে পারছে না নানা কারণে, বিশেষ করে নেতৃত্বের কারণে, নেতৃত্বের সিদ্ধান্তহীনতার কারণে, নাকি লন্ডনে অবস্থিত তারেক রহমানের সঙ্গে দেশে অবস্থিত নেতাদের এক ধরনের সমন্বয়হীনতার কারণে এই ঘটনাগুলো ঘটছে? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।